আগস্ট 2025 উত্তর আটলান্টিক মহাসাগর, আমেরিকার সবচেয়ে আধুনিক, সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, পৃথিবীর ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ শান্তভাবে এগিয়ে যাচ্ছিল ইউরোপ থেকে আমেরিকা অভিমুখে, সাথে 4টি এসকর্ট জাহাজ, আকাশে টহলরত যুদ্ধ বিমান, সবকিছু নিয়ন্ত্রণে। তারপর একটা বিন্দু, রাডার স্ক্রিনে একটা অচেনা সিগন্যাল ধীরে ধীরে কাছে আসছে। প্রথমে ভাবা হলো যন্ত্রের ত্রুটি, কিন্তু কয়েক মিনিটের মধ্যে নিশ্চিত হয়ে গেল এটা রাশিয়ার পারমাণবিক সাবমেরিন, আর এটা সোজা আমেরিকার যুদ্ধজাহাজের দিকে এগিয়ে আসছে। একজন অফিসার স্ক্রিনে চোখ রেখে বললেন, এই গতিতে চললে 47 মিনিটের মধ্যে আমাদের একদম কাছে পৌঁছে যাবে। 47 মিনিট, মাত্র 47 মিনিট। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আগে সময় ছিল মাত্র 47 মিনিট। আজকে সেই 47 মিনিটের গল্প বলবো। প্রথমে বুঝতে হবে সেদিন আটলান্টিকে ঠিক কি ছিল। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এটা শুধু একটা যুদ্ধজাহাজ নয়, এটা ভাসমান একটা শহর। দৈর্ঘ্য প্রায় 337 মিটার, 3টি ফুটবলের মাঠের চেয়ে লম্বা। এর ডেকে একসাথে 75টিরও বেশি যুদ্ধবিমান রাখা যায়। 4500 এরও বেশি নৌসেনা কাজ করেন এই একটি মাত্র জাহাজে। নির্মাণ খরচ প্রায় $13 বিলিয়ন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি সামরিক যান। এর সাথে ছিল 4টি এসকর্ট জাহাজ, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যাদের প্রতিটি নিজেই একটি মরণ যন্ত্র। এগুলো বায়ু প্রতিরক্ষা, সাবমেরিন শিকার এবং ভূপৃষ্ঠ আক্রমণ, 3টি কাজই একসাথে করতে পারে। আকাশে ছিল FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান, টহল দিচ্ছিল বিশাল সামুদ্রিক এলাকা জুড়ে। পুরো এই বহরের দায়িত্ব ছিল একটাই, ইউরোপ থেকে আমেরিকা অভিমুখী সামুদ্রিক পথকে সম্পূর্ণ নিরাপদ রাখা। ন্যাটোর সামরিক কৌশলে এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই আটলান্টিক করিডর পশ্চিমা জোটের জীবনরেখা হিসেবে বিবেচিত। সবকিছু স্বাভাবিক ছিল, সাগর শান্ত, আকাশ পরিষ্কার। তারপর সবকিছু বদলে গেল। একটা বিষয় বুঝতে হবে, সমুদ্রের তলদেশ হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধক্ষেত্র। আকাশে যুদ্ধবিমান দেখা যায়, ভূমিতে ট্যাঙ্ক দেখা যায়, কিন্তু সমুদ্রের নিচে, সেখানে অন্ধকার, সেখানে নীরবতা, সেখানে কেউ কাউকে দেখতে পায় না। আর ঠিক সেই অন্ধকার থেকেই সেদিন বেরিয়ে এলো রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন। ক্যাপ্টেন একটাই সিদ্ধান্ত নিলেন, ঝুঁকি নেওয়া যাবে না, কারণ সুপার পাওয়ারদের সামরিক প্রটোকলে একটা অলিখিত নিয়ম আছে। 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের কোন সামরিক সত্তা শনাক্ত হলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়। আর ঠিক এটাই ঘটল। মুহূর্তের মধ্যে আমেরিকার লিঙ্ক 16, এটি হলো ন্যাটোর আধুনিক ডেটা শেয়ারিং নেটওয়ার্ক। এই সিস্টেমের মাধ্যমে সব তথ্য ছড়িয়ে গেল আশেপাশের প্রতিটি ন্যাটো ঘাঁটিতে। 1 মিনিটেরও কম সময়ে পুরো উত্তর আটলান্টিক অঞ্চল জেনে গেল একটি রাশিয়ান পারমাণবিক সাবমেরিন আমেরিকার নৌবহরের দিকে এগিয়ে আসছে। এরপর যা ঘটল সেটা ছিল একটি সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার পাঠ্যপুস্তকের উদাহরণ। প্রথম প্রতিক্রিয়া এলো ব্রিটেন থেকে। সেই সময় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের ফাইটার জেটগুলো উত্তর আটলান্টিককে রুটিন অনুশীলন করছিল। সিগন্যাল পাওয়া মাত্র তারা দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে ঘুরে এলো, ঘটনাস্থলের দিকে। প্রায় একই সময়ে স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড থেকে উড়ে আসতে শুরু করলো P-8 পোসাইডন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। এই বিমানগুলো সাধারণ যুদ্ধ বিমান নয়, এগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সাবমেরিন শিকারের জন্য। এদের পেটের নিচে থাকে সোনোবয়, বিশেষ ধরনের ডিভাইস, যেগুলো পানিতে ফেলা হলে শব্দ তরঙ্গ তৈরি করে এবং সেই শব্দের প্রতিধ্বনি বিশ্লেষণ করে পানির নিচে যে কোনো বস্তুর অবস্থান নিশ্চিত করে। 500 মিটার গভীরে থাকা সাবমেরিনকেও এগুলো খুঁজে বের করতে পারে। একটার পর একটা সোনোবয় পানিতে পড়তে লাগলো। পুরো এলাকা জুড়ে একটা অদৃশ্য জাল বিছিয়ে দেওয়া হলো, যার লক্ষ্য একটাই, রাশিয়ান সাবমেরিনের সঠিক অবস্থান নির্ণয় করা। এদিকে আমেরিকার ক্যারিয়ার থেকেও হেলিকপ্টার উড়লো, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার, যেগুলো ডিপিং সোনার ব্যবহার করে পানিতে গভীর শব্দ তরঙ্গ পাঠায়। কয়েক মিনিটের মধ্যে পুরো আটলান্টিকের একটি বিশাল এলাকা আকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত সামরিক তৎপরতায় ভরে গেল। কিন্তু রাশিয়ান সাবমেরিন থামেনি, এগিয়ে আসছিল ধীরে, স্থিরভাবে, ভয়হীনভাবে। এখন একটু ভাবুন, রাশিয়ান সাবমেরিনের ভেতরে থাকা নাবিকরা কি বোঝেননি যে তাদের ট্র্যাক করা হচ্ছে? অবশ্যই বুঝেছিলেন। আধুনিক সাবমেরিনে এমন সেন্সর আছে যা বুঝতে পারে কখন বাইরে থেকে সোলার সিগন্যাল তাদের দিকে পাঠানো হচ্ছে। তারা জানতেন তাদের লক করা হচ্ছে, তবুও তারা ভয় পাননি, কারণ তাদের সাবমেরিনটি ছিল পারমাণবিক অস্ত্রবাহী। এটি শুধু আত্মরক্ষামূলক অস্ত্র বহন করে না, এটি আক্রমণাত্মক ক্ষমতা সম্পন্ন। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজ ডোবাতে পারে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং পারমাণবিক ওয়ারহেড দিয়ে সেটা তো বলার অপেক্ষা রাখে না।
অর্থাৎ আমেরিকা যদি এই সাবমেরিনে আক্রমণ করত তাহলে সেটা শুধু একটি সাবমেরিন ধ্বংস করা হতো না, সেটা হতো রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় সরাসরি আক্রমণ, যেটা রাশিয়ার পারমাণবিক মতবাদ অনুযায়ী পূর্ণ পারমাণবিক প্রতিশোধের ন্যায্যতা দেয়। সোজা কথায় এই একটি সাবমেরিনে আক্রমণ মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। আর রাশিয়ান নাবিকরা এটা জানতেন। তারা জানতেন আমেরিকা তাদের ট্র্যাক করতে পারে কিন্তু আক্রমণ করতে পারবে না, কারণ আক্রমণের মূল্য হবে পুরো পৃথিবীর ধ্বংস। এটাই হলো পারমাণবিক প্রতিরোধের নির্মম গণিত, যেখানে দুই পক্ষই জানে আক্রমণ করা মানে নিজেরাও শেষ। কিন্তু গল্প এখানেই শেষ হলো না, বরং এখান থেকে আসলো আসল উত্তেজনা। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন সরাসরি মস্কোর কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে যোগাযোগ করলেন। কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া এলো, তবে সেটা সমুদ্র থেকে নয়, আকাশ থেকে। রাশিয়ান বায়ুসেনার যুদ্ধবিমান সমুদ্রের দিকে রওনা দিল। এখন পরিস্থিতি দেখুন, পানির নিচের রাশিয়ার পারমাণবিক সাবমেরিন, আকাশের রাশিয়ার যুদ্ধবিমান এবং মাঝখানে আমেরিকার সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ। আমেরিকান বহর থেকে তাৎক্ষণিকভাবে FA-18 সুপার হর্নেট উড়ল রাশিয়ান বিমানকে মোকাবেলা করতে। একই সময়ে ব্রিটিশ এবং স্কটিশ যুদ্ধবিমানও এগিয়ে এলো। তখনই ঘটল সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত। রাশিয়ান সাবমেরিন, যেটা এতক্ষণ শুধু এগিয়ে আসছিল, সেটা হঠাৎ করে সক্রিয় পদক্ষেপ নিল। আমেরিকার ক্যারিয়ার এবং এসকর্ট জাহাজগুলোকে একসাথে লক করলো, অর্থাৎ সাবমেরিনের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা আমেরিকান জাহাজগুলোকে টার্গেট হিসেবে চিহ্নিত করে ফেললো। সামরিক ভাষায় এটাকে বলে ওয়েপন্স লক, এবং এটা যুদ্ধের ঠিক আগের ধাপ। লক করার পর যেটা বাকি থাকে সেটা হলো শুধু একটা বোতাম চাপা। আমেরিকান পাইলট এবং জাহাজের নাবিকরা বুঝতে পারলেন পরিস্থিতি কতটা সংকটময় হয়ে গেছে, কিন্তু তারা সেই লক ভাঙতে পারছিলেন না, কারণ সাবমেরিন পানির নিচে। তাকে সরাসরি আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন ক্যাপ্টেনেরই নেই, সেটা রাষ্ট্রপতি পর্যায়ের সিদ্ধান্ত। ঠিক একই সময় আকাশেও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছিল। রাশিয়ার যে যুদ্ধবিমানটি আসছিল সেটার গতি ছিল ঘন্টায় প্রায় 2450 কিলোমিটার। এটা শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এই গতিতে চলা একটি বিমানকে সাধারণ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা প্রায় অসম্ভব, কারণ মিসাইল যত দ্রুতই হোক এই বিমান দিক পরিবর্তন করে, উচ্চতা বদলায় এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার ব্যবহার করে মিসাইলকে বিভ্রান্ত করতে পারে। ব্রিটিশ পাইলটরা এটা জানতো। তারা বুঝতেন এই যুদ্ধ বিমানের সামনে তাদের সক্ষমতা সীমিত। সরাসরি সংঘর্ষে গেলে ফলাফল তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা কম। তারা ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো। এটা ভীরুতা ছিল না, এটা ছিল বাস্তববাদিতা। একটা আঞ্চলিক সংঘর্ষকে বিশ্বযুদ্ধে পরিণত করার ঝুঁকি কোনো বিচক্ষণ সামরিক কমান্ডার নেবেন না। ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে ওয়াশিংটনের কমান্ড সেন্টার থেকে নির্দেশ হলো পরিস্থিতি কোনোভাবেই আরো উত্তেজনার দিকে নেওয়া যাবে না। এই একটি নির্দেশ সবকিছু বদলে দিল। আমেরিকান নাবিকরা রাশিয়ান সাবমেরিনের কমিউনিকেশন লাইনে যোগাযোগ করলেন, জানালেন তারা তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার ভেতরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এই ঘটনা কি শুধুই শক্তি প্রদর্শন ছিল, নাকি এটা আসলেই যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ এই ধরনের ঘটনা সবার জানা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ মনে রাখবেন, শান্তি কখনো স্থায়ী নয় যতক্ষণ না আমরা সচেতন থাকি।